স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন একটা গল্প নিয়ে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ডানপিটে তিন্নির গল্প। ইনি হচ্ছেন অমরেশ বাবু, আর ইনি অমরেশ বাবুর স্ত্রী অমলা দেবী। অমরেশ বাবু একজন চাষি, তবে তার নিজস্ব কোনো জমি নেই। তিনি একজন ভাগ চাষি, মানে অন্যের জমিতে চাষ করেই তার সংসার চলে। অমরেশ বাবুর দুই কন্যা ছিল। প্রথম জনের নাম বিন্নি, আর দ্বিতীয় জনের নাম তিন্নি। বিন্নি ছিল খুব শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু তিন্নি ছিল বিন্নির একদম বিপরীত। তিন্নি ছিল প্রচন্ড ডানপিটে স্বভাবের মেয়ে। সবসময় তার মাথায় কোনো না কোনো দুষ্ট বুদ্ধি ঘুরতো। গ্রামের সবাই ডানপিটে তিন্নির কাজকর্মে অতিষ্ঠ ছিল। ভম্বল কাকা তো দেখছি দোকানের সামনে বসে বসে ঘুমোচ্ছে। দোকানে কেউ নেই। একটা দারুণ মাথায় বুদ্ধি এসেছে। অনেকদিন হলো কাউকে জ্বালাইনি। ওহ, আজকে যা হবে না, যাই। কাকা, আমাকে 10টা রসগোল্লা দাও তো। এবার আমায় 10টা সন্দেশ দাও। এবার আমায় 10টা পান্তুয়া দাও। এ কি খাচ্ছিলি বাবা? এ টাকা পয়সা দেবে তো? এত খেয়ে যাচ্ছে মেয়েটা। তোমার কিন্তু অনেক টাকা হয়ে গেছে। আগে টাকা দাও, তারপর আবার মিষ্টি দেবো। আরে কাকা, তুমি আমার কাছ থেকে টাকা চাইছো? জানো না, আমি তো রোজই খেতে আসি। ভম্বল কাকা তো আমায় রোজই এভাবে মিষ্টি খাওয়ায়। কই, আমি তো দেখিনি। তোমাকে তো কোনোদিনও আসতে দেখি না। আরে আমি যখন আসি তুমি তো আসো না। আমি তো সকাল সকাল আসি। ভম্বল কাকাই শুধু থাকে তখন, তাই ভম্বল কাকাই খাওয়ায়। আজ আসতে একটু বেলা হয়ে গেল। দাও দাও, মিষ্টি দাও। বাবু, দেখেন, সব মিষ্টি বিনা পয়সায় খেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই, নে, টাকা নিয়ে দিবি। এই, টাকা নে। কে খাচ্ছে বিনা পয়সা? তোমার নাম কি? বলো, অলি খেতে এসেছে। বাবু, একে অলি খেতে আসছে। বলছে রোজই আসে, আপনি নাকি খাওয়ান। ও, অলি। হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই। ও আর কি টাকা দেবে? হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে। আর বকবক করিস না, ঘুমোতে দে। দেখলে তো, বললাম আমি রোজ খেতে আসি। ভম্বুল কাকা রোজ আমায় খাওয়ায়। দাও তো দাও, আরো কটা মিষ্টি দাও। এই, মিষ্টির দোকান তো দেখছি ফাঁকা হয়ে গেল। এত বিক্রি হয়েছে আজকে? আগে না বাবু, কোনো মিষ্টি বিক্রি হয়নি। ওই অলি এসেছিল, ওই অলি এসে সব মিষ্টি খেয়ে চলে গেছে। হ্যাঁ, সে কি রে? এতগুলো মিষ্টি সব বিনে পয়সায় খেয়ে চলে গেল। তুই দিলি কেন? বাবু, আমি তো আপনাদের বললাম, অলি এসে সব মিষ্টি খেয়ে চলে যাচ্ছে। আপনি তো বললেন তাকে মিষ্টি দিতে। হে ভগবান, আমি ভেবেছিলাম পতঙ্গ হলি। আমি কি বুঝেছি মানুষ হলি এসে বিনা পয়সায় সব মিষ্টি খেয়ে চলে গেল। হায় 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 হায়। এইভাবেই তিন্নি তার দুষ্টু বুদ্ধি দিয়ে গ্রামের মানুষকে বিভিন্ন সময় জ্বালাতো।
আর গ্রামের মানুষ গিয়ে তার বাবাকে নালিশ করত, কিন্তু তাতে তিন্নির কিচ্ছু যায় আসে না। সে তার ডান পিঠে বুদ্ধি দিয়ে তার কাজকর্ম চালিয়েই যেত। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ অমরেশ, ও অমরেশ, বাড়িতে আছো নাকি? বাবু, আপনি আমার বাড়িতে? আসুন আসুন, ভেতরে আসুন। না না, আমি ভেতরে যাব না। আমি তোর কাছে কয়েকটা কথা বলতে এসেছি। শোন, তুই যে 5 বছর আগে আমার কাছ থেকে ধার নিয়েছিলি, সে ধার তো এখনো শোধ করিসনি। সেই টাকার সুদে আসলে এখন 50,000 টাকা হয়ে গেছে। কবে শোধ দিবি? বাবু, আমি তো 5,000 টাকা ধার নিয়েছিলাম, সেও তো 2 বছরের মধ্যে শোধ করে দিয়েছি। আর তো টাকা ধার নিইনি, তাহলে এতগুলো টাকা বাকি কি করে হলো? কি বললি? আমি তোর কাছে মিথ্যা কথা বলে টাকা চাইতে এসেছি? তুই আমায় টাকা শোধ দিয়ে দিয়েছিস, তাও আমি টাকা চাইছি? তুই আমায় ঠক চচ্চর বললি? তোর এত বড় সাহস! আমি তোকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, তার মধ্যে যদি তুই 50,000 টাকা আমায় শোধ না দিস, তাহলে তোর এই ভিটে মাটি সব আমার হবে। গা ধাক্কা দিয়ে পার করে দেবো তোদের সব কটাকে, এই আমি বলে গেলাম। হে ভগবান, এ কি বিপদ এলো! এবার আমি কি করব? 50,000 টাকা আমি কোথা থেকে জোগাড় করব? আমি সব টাকা শোধ করে দিয়েছিলাম, তাও এবার আমি কি করি? শেষ পর্যন্ত এই বুড়ো বয়সে কি ভিটে মাটি হারিয়ে বউ মেয়েকে নিয়ে পথে বসতে হবে? বাবা, তুমি এত ভেবো না, ভগবানের উপর ভরসা রাখো, কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। অমরেশদা, ও অমরেশদা, বাড়িতে আছো নাকি? ভম্বল কাকা? না বাবা, না একটু বেরিয়েছে, এই মাত্রই বেরিয়েছে। কিছু বলতে হবে? না মা, আমি অমরেশদার সাথে একটু দেখা করতে এসেছিলাম। তাই এই ভোর দুপুরে অমরেশদা কোথায় গেল? জানো ভম্বল কাকা, তাই তো বাবা বেরোলো, যদি কোথাও থেকে টাকা জোগাড় করতে পারে। কি, মহাজনটা বড্ড বাজে হয়েছে, বাবার কাছে মিথ্যা কথা বলে টাকা চাইছে। ওর হচ্ছে। তিন্নি, তোর তো মাথায় অনেক দুষ্টু বুদ্ধি। সেদিন তো দিব্যি আমার দোকানে গিয়ে বিনা পয়সায় পুরো দোকান ফাঁকা করে চলে এলি। তা তুই বুদ্ধি খাটিয়ে ওই মহাজনটাকে কিছু করতে পারছিস না? জানিস গ্রামের কত মানুষেরও ক্ষতি করেছে? ভম্বল কাকা, আমি কথা দিচ্ছি, ওই মহাজনটাকে আমি দেখে নেব। আমার হাত থেকে ওটাকে কেউ বাঁচাতে পারবে না। গ্রামের যত মানুষের জমিও এইভাবে কেড়ে নিয়েছে, সবার জমি আমি ফিরিয়ে দেবো। তুমি দেখে নিও। এ কি রে বাবা, ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? এইভাবে গাছের চারপাশে ঘুরছে কেন? আমার গাছ থেকে একটা হাঁড়ি ঝুলিয়ে রেখে দিয়েছে। দেখি তো গিয়ে কি ব্যাপারটা হচ্ছে। বলি, ও ছেলে, তুই ওরকম গাছের চারপাশে ঘুরছিস কেন? আর গাছ থেকে ওটা কি ঝুলিয়ে রেখে দিয়েছিস? আগে বাবু, আমি তো খিচুড়ি রান্না করছি। খিচুড়ি রান্না করছিস? তাহলে আগুন কোথায়? আগুন ছাড়া কি খিচুড়ি রান্না হয়? আমায় বোকা বানাচ্ছিস? আগে না বাবু, আমি আপনাকে বোকা বানাবো কেন? এইভাবে গাছ থেকে হাঁড়ি ঝুলিয়ে দিয়ে আর গাছের চারপাশে ঘুরলে সূর্যের রোদে আর বৃক্ষদেবীর আশীর্বাদে খিচুড়ি আগুন ছাড়াই রান্না হয়ে যাবে। এই ছেলেটা নিশ্চয়ই পাগল। এইভাবে কি কখনো সূর্যের রোদে রান্না হয় নাকি? না বাবা, এর সাথে বেশি কথা বলে লাভ নেই, আমি এগিয়ে যাই।
আরে ওখানে তো দেখছি রতনও ওইভাবে গাছের চারপাশে ঘুরছে। কি ব্যাপারটা হচ্ছে রে বাবা, যাই তো ওকে গিয়ে জিজ্ঞেস করি। রতন, এই রতন, তুই এইভাবে গাছের চারপাশে ঘুরছিস কেন? আগে বাবু, আমি তো এখানে ভাত রান্না করছি। আগুন ছাড়া কি করে রান্না করছিস তুই? ও বাবা, আপনি এটাও জানেন না? এভাবে রান্না করতে গেলে তো আগুন লাগে না। গাছ থেকে এভাবে হাঁড়ি ঝুলিয়ে দিয়ে গাছের চারপাশে ঘুরতে হয়, তাহলেই রান্না হয়ে যায়। আরে এ তো দারুণ ব্যাপার, সবাই যখন বলছে তাহলে নিশ্চয়ই রান্না হয়। এইভাবে রান্না করলে তো আমার জ্বালানির খরচাটাও বেঁচে যাবে। যাই যাই, আমি এক্ষুনি গিয়ে একটু খিচুড়ি রান্না বসাই। বাড়ি ফিরে মহাজনও তার নিজের বাগানের একটা গাছে ওইভাবে হাঁড়ি ঝুলিয়ে তার চারপাশে ঘুরতে লাগলেন। আরে করো কি তুমি ওইভাবে ফোন করে ঘুরছো কেন? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি গো? এইভাবে ঘুরতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। না না, এভাবে তো আমি খিচুড়ি রান্না করছি, কিচ্ছু হবে না। এভাবে সবাই রান্না করে, তুমি শুধু দেখে যাও। কিছুক্ষণের মধ্যেই মহাজন অজ্ঞান হয়ে পড়ে গেল। যা ভেবেছিলাম তাই হলো। হে ভগবান, মানুষটার কি হয়ে গেল? আমি এখন কি করব? কি হয়েছে? এখানে এত কান্নাকাটি কিসের? আপনি কে? আগে কর্তা মা, আপনি এনাকে চিনতে পারছেন না? ইনি হিমালয়ে তপস্যা করছিলেন, ওখান থেকে সোজা আমাদের গ্রামে এসছেন। মা, আপনি আপনি বাবুকে একটু দেখুন না, দেখুন বাবু কেমন হয়ে গেছেন। কোনো চিন্তা করার কারণ নেই। আমি যখন এসে গেছি এখানে, তখন সবাইকে সুস্থ করে দেবো। খুবই কঠিন অসুখ। আমি আমার গুরুদেবের সাথে কথা বলতে চাই। আমি এক্ষুনি যজ্ঞে বসবো, তার সমস্ত ব্যবস্থা করো। শোন, ওকে ভূতে ধরেছে, ভূতে ভর করেছে ওর ওপর। ওর কাছে অনেক জমির কাগজপত্র আছে, সেই কাগজপত্রগুলো এক্ষুনি বার করে দে। এই যজ্ঞের আগুনে ওই কাগজপত্রগুলো দিতে হবে, তবেই ওই ভূত নামবে, না হলে ও কোনোদিনও সুস্থ হবে না। এই রে, ওইসব জমির কাগজপত্রগুলো আমি কি করে বার করে দিই? জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। কিন্তু রেখেই বা কী করবো যদি সুস্থ না হয়? না না বাবা, আমি কাগজপত্রগুলো বার করে দিই। আগে তো মানুষটাকে সুস্থ করতে হবে, তারপর যা হবে দেখা যাবে। এখন ওং হ্রিং ক্লিং ছট, সমস্ত ভূত ভেঙে যাক ঝটপট। ওং হ্রিং ক্লিং ছট, সমস্ত ভূত ভেঙে যাক ঝটপট। চিন্তার আর কোনো কারণ নেই। যজ্ঞ শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবে। আমি এখন আসি। কিন্তু মা, আপনি কিছুক্ষণ বসুন, উনি সুস্থ হলে আপনি যাবেন। ততক্ষণ কিছু আহার গ্রহণ করুন। না, আমার গুরুর আদেশ। আমি যেখানে যজ্ঞ করি সেখানে যজ্ঞের পর এক মুহূর্তও থাকা চলবে না। থাকলে যজ্ঞের ফল বিপরীত হয়ে যায়। আমি এখন আসি। বাবা, এই নাও আমাদের জমির কাগজপত্র। আমাদের জমির কাগজ তুই কি করে পেলি? ওটা তো মহাজনের কাছে ছিল। বাবা, তেমনি বুদ্ধি করে আমাদের গ্রামের সবার জমির কাগজপত্র ওই মহাজনের কাছ থেকে নিয়ে চলে এসেছে। তিন্নিমা, তুই আমাদের কি যে বড় উপকার করলি। আমাদের গ্রামে সবাই তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। কিন্তু তিন্নি, তুই এটা করলি কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
ঠিক আছে, আমি বলছি, তোমরা সবাই শোনো। আর ছলে বলে যজ্ঞ করার সময় আমি সমস্ত জমির কাগজপত্র আমার পুটুলিতে ঢোকাই, আর পুটুলিতে করে যে সাদা কাগজগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব আগুনে জ্বালিয়ে দিই। সবাই বলো, জয় তিন্নির জয়, জয় তিন্নির জয়, জয় তিন্নির জয়।